সামর্থ্য আছে তবু এখনো কেন পরমাণু অস্ত্র বানায়নি ইরান? আমেরিকা ও ইসরায়েলকে চাপে রাখতে নাকি এর পেছনে আছে খামেনির ফতোয়া? হঠাৎ চমক মিয়ানমারের জান্তা সরকারের, 4 বছর পর তুল্য জরুরি অবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি ভয়ঙ্কর কোনো চক্রান্তের শুরু? গাজা হত্যাযজ্ঞের নিন্দায় 28 দেশ, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে 15 দেশ, কিন্তু ইসরায়েলের সাথে ব্যবসা বন্ধ করেনি কেউই। কেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে, কারণ দেশটির কাছে রয়েছে প্রয়োজনীয় প্রযুক্তি, ইউরেনিয়াম ও দক্ষতা। প্রশ্ন হলো, তাহলে এতদিনেও কেন পরমাণু অস্ত্র বানায়নি তারা? তেহরান বলছে তারা ধ্বংস চায় না। এটাই কি কারণ? নাকি পরমাণু অস্ত্রের বদলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে তেল আবিব ও ওয়াশিংটনকে প্রতি মুহূর্তেই চাপে রাখতে চাইছে ইরান? নাকি এর পেছনে রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে মুসলিম দেশ ইরান। এর জন্য তেহরানের রয়েছে পর্যাপ্ত জ্ঞান, প্রযুক্তি ও দরকারি সব উপকরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অথচ আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক কিংবা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। এর জেরে নানা সময়ে প্রশ্ন উঠেছে, সামর্থ্য থাকার পরেও গত 2 দশকে কেন পারমাণবিক বোমা বানায়নি ইরান? পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকলে কেন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে তেহরান? বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি। তেহরানের সম্ভাব্য নিউক্লিয়ার মিসাইল বহুদিন থেকেই পশ্চিমাদের জন্য আতঙ্কের কারণ। আমেরিকা ও ইসরায়েলকে ঠেকানোর মোক্ষম অস্ত্র তৈরির সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক বোমা তৈরি করেনি ইরান। এর পেছনে রয়েছে দেশটির নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৌশলগত বাস্তবতা ও আন্তর্জাতিক ভণ্ডামি মোকাবেলা করার কার্যকর কিছু পদক্ষেপ। 2003 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঐতিহাসিক এক ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে হারাম বলে ঘোষণা দেন। সেই ফতোয়ার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি, মজুত বা ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করে ইরান। এখনও বহাল আছে খামেনির সেই নির্দেশ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও পারমাণবিক বোমার বিরুদ্ধে অবস্থান নেয়ার পেছনে কৌশলগত কিছু কারণ আছে ইরানের। দেশটির শীর্ষ নেতারা বুঝে গেছেন শুধু বোমা থাকাই যথেষ্ট না, বরং কার্যকর প্রতিরোধ ব্যবস্থাই নিশ্চিত করতে পারে সত্যিকারের নিরাপত্তা। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করে। রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার থাকার পরেও ইউক্রেনকে বাগে আনতে হিমশিম খাচ্ছে। এসব কারণে নিউক্লিয়ার মিসাইলের বদলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার প্রতিরক্ষা উন্নয়নে জোর দিচ্ছে তেহরান। হাতে নাতে মিলছে এর ফলও। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক বোমা না বানানোর পেছনে যেসব কারণ আছে সেসব মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি কৌশল। উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে কূটনীতির টেবিলে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকতে চায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও সৌদির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে দেশটি রক্ষা করছে আঞ্চলিক ভারসাম্য। তবে ইরান জানে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত তেহরানের জন্য ডেকে আনবে কূটনৈতিক ও সামরিক বিপর্যয়। 1979 সালের আগে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র, অথচ স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে আজ সেই ইরানকেই হুমকি বলে মনে করে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে 400টি পারমাণবিক বোমা থাকতে পারে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা চায় না, কিন্তু ধরে রাখতে চায় বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা। চাইলেই অল্প সময়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারে তেহরান। এই সম্ভাবনা সবসময়ই ইসরায়েল ও তার মিত্রদের রাখবে মারাত্মক চাপে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 4 বছরের বেশি সময় ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা অবশেষে তুলে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বলা হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের স্বার্থেই এমন পদক্ষেপ। প্রশ্ন উঠেছে, অধিকার চাইলে নির্মম দমন পীড়নে তুলনাহীন আর সমালোচনা সহ্য করতে না পারা জান্তা সরকার কেন হুট করেই গাইছে নির্বাচনের গান? চরম আন্তর্জাতিক চাপে কোণঠাসা হয়েও পরিণতির তোয়াক্কা না করা হলাইন সরকারের এমন ঘোষণার পেছনে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো চক্রান্ত? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে।
2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান মিং অং হলাইন ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলছিল জরুরি অবস্থা। তখন থেকেই বন্দি সূচি। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির কার্যক্রম বলতে গেলে নিষিদ্ধ। চরম দমন পীড়নে অনেক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে কারাগারে। একই অবস্থা জান্তার বিরুদ্ধে অবস্থান নেওয়া অন্য রাজনৈতিক দলের। চরম আন্তর্জাতিক চাপ এমনকি নিষেধাজ্ঞা অবরোধেও নত হয়নি, পিছু হটেননি জান্তা সরকারের একচ্ছত্র ক্ষমতায় থাকা হলাইন। 1948 সালে স্বাধীনতার পর থেকেই নিয়মিত বিরতিতে চলছে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘৃণ্য প্রবণতা। হুট করে এত নমনীয় হয়ে জাতীয় নির্বাচনে রাজি হওয়ার কারণ কি? এর পেছনে কি লুকিয়ে আছে ক্ষমতা চিরস্থায়ী করার ভয়ঙ্কর কোনো চক্রান্ত? সরকারি মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য প্রত্যাহার করা জরুরি অবস্থা কার্যকর হয়েছে 31 জুলাই বৃহস্পতিবার থেকে। টেলিভিশনে সামরিক সরকারের ফরমান প্রদর্শন করে জানানো হয়েছে জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিত করে সবচেয়ে সুষ্ঠু গণতান্ত্রিক সাধারণ নির্বাচন সফলভাবে করে দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন। স্থানীয় দৈনিক পত্রিকা দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রেসিডেন্ট হলাইন বলেছেন, আগামী ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে মতামত দেওয়ার সুযোগ পাবেন বৈধ ভোটাররা। তিনি আরও জানান, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা আর জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাতর মিয়ানমার সরকারের একাধিক বিবৃতি আর অতি উৎসাহী তৎপরতা সন্দেহের চোখে দেখছেন বর্বর নির্যাতনের ভুক্তভোগী আর রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনকে খেলো বিষয়ে পরিণত করার নজির দেখেছে বিশ্ব। 2023 সালেও নির্বাচনের প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি। 1990 থেকে 25 বছরের সামরিক শৃঙ্খলে বন্দী মিয়ানমারে 2015 সালে নির্বাচন হলে সরকারে আসে শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী সুচির এনএলডি। 2 সন্তানের ব্রিটেনের নাগরিকত্ব থাকায় প্রেসিডেন্ট হতে পারেননি সুচি। বাধা 2008 সালে প্রণীত সামরিক সরকারের আইন, যেখানে আরও বলা আছে পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীর মতো সব গুরুত্বপূর্ণ পদ থাকবে সেনা প্রতিনিধি। সেনাবাহিনীর তীব্র বাধায় যা আর সংশোধন করা সম্ভব হয়নি। 2020 সালে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপিকে হারিয়ে এনএলডি টানা দ্বিতীয় মেয়াদে এলে পরের বছরই ঘটে অঘটন। বিশ্লেষকদের মতে পাহাড়সম বিতর্কের বোঝা কাঁধে নেয়া সরকারের অধীনে নির্বাচনী স্বচ্ছতা আর গ্রহণযোগ্যতার বিতর্ক এড়ানো অসম্ভব। রয়েছে সেনা মদদে রাজনৈতিক অস্থিরতা তৈরি, কারচুপি আর ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। সীমিত স্বাধীনতা ভোগ করা গণমাধ্যমও নির্বাচনের খবর কতটা নির্ভয়ে জানাতে পারবে সে বিষয়ে রয়েছে প্রমাণিত অতীত। মুসলিম সহ সংখ্যালঘুদের ভোটাধিকার সীমিত করে চরম বৈষম্য চাপিয়ে দেয়ায় তাদের মতামতও ব্যালটে প্রতিফলিত হবে না বলেও আশঙ্কা রয়েছে। নির্বাচনী তোড়জোড়ের পেছনে ভিন্ন কারণে উঠে আসছে আলোচনায়। ক্ষমতা দখলের পরপরই রাজপথের বিক্ষোভ চরম অভিযানে সামাল দেয়া গেলেও গত বছর গণতন্ত্রপন্থী আর নির্যাতিতদের সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করতে গিয়ে বেকায়দায় পড়ে হলাইন সরকার। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আর তাং ন্যাশনাল লিবারেশন আর্মির সম্মিলিত জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের প্রতিরোধে নজিরবিহীন ক্ষয়ক্ষতি নিয়ে পিছু হটে সরকারি বাহিনী। হাতছাড়া হয় বিস্তীর্ণ ভূখণ্ড। এমন ঘোলাটে অবস্থায় নতুন আইন করেছে জান্তা সরকার, যেখানে বলা আছে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে বা বিতর্ক করার চেষ্টা করলে হবে 10 বছরের জেল। ধারণা করা হচ্ছে নির্বাচনী ঘোষণা আইওয়াস ছাড়া আর কিছুই না। সরকার চালানোর সুতা বা চাবি হাতছাড়া করবেন না হলাইন। নির্বাচন হোক বা না হোক, ফলাফল যাই হোক, প্রেসিডেন্ট বা সেনাপ্রধান পদেই বহাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন প্রবল প্রতাপশালী এই নেতা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কানাডা, ফ্রান্স ও ব্রিটেন সহ 15টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে 28টি দেশ। কিন্তু এত কিছুর পরও কেন গাজায় থামছে না ইসরায়েলি হামলা? বিশ্লেষকরা বলছেন, কেবল মুখে নিন্দা জানালেও ইসরায়েলের সাথে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাচ্ছে দেশগুলো। ফলে অর্থনৈতিকভাবে চাঙ্গা ইসরায়েল চালিয়ে যাচ্ছে গণহত্যা। শুধু আরব বিশ্ব নয়, পশ্চিমারাও মুখে নিন্দা জানালেও বাস্তবে ফিলিস্তিনিদের রক্ষায় কোনো পদক্ষেপই নেয়নি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার রক্তচোখকে উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, ফ্রান্স, ব্রিটেন সহ বিশ্বের 15টি দেশ। আর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে 28টি দেশ। কিন্তু অবাক বিষয় হলো, এদের কেউই ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি। ফলে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের পাশে থাকার এত সব আয়োজন কি তাহলে শুধুই লোক দেখানো? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনাতেই কি সীমাবদ্ধ থাকবে এসব নীতিকথা? ফিলিস্তিনিরা কি কখনো পাবে স্বাধীন দেশে বসবাসের অধিকার? ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের 15টি দেশ। এর আগেও ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত রাখায় ইসরায়েলের নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানায় ব্রিটেন, ফ্রান্স সহ 28টি দেশ। কিন্তু তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা বন্ধ করতে পারেনি, বরং দিন দিন বেপরোয়া হচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, একটি দেশের আগ্রাসন বন্ধে সে দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তি ভেঙে ফেলা জরুরি। কিন্তু আমেরিকার মিত্র ইসরায়েলের সেই শক্তি দুর্বল করা সম্ভব হয়নি। এমনকি কানাডা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেও ইসরায়েলের সাথে চালিয়ে যাচ্ছে বিলিয়ন ডলারের বাণিজ্য। ফলে এতে চাঙ্গা আছে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধে নির্দিষ্ট চুক্তি বা স্বাধীনতা ঘোষণার মধ্যে সমাধান আশা করা বোকামি হবে। এজন্য বন্ধ করতে হবে সব ধরনের বাণিজ্য লেনদেন, দিতে হবে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা। এতেই কোণঠাসা করা যাবে নেতানিয়াহু প্রশাসনকে। তা না হলে বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানো সম্ভব হবে না। এদিকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোকে নানা হুমকি দিচ্ছেন। এরই মধ্যে কানাডার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে এসব দেশের পক্ষে ফিলিস্তিনকে সহযোগিতা করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেয় বিশ্বের 15টি দেশ। তারা হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায়। যৌথ বিবৃতিতে সই করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, মাল্টা ও স্পেন সহ মোট 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এরপর গত 29 জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানান। তাদের এই ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার মুখে পড়ে যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে এবার মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে ফিলিস্তিনের পাশে দাঁড়ালো 15টি দেশ। নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে এই আহ্বান জানানো হয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভানিয়া ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে তারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন দুটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তা নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফিলিস্তিন ইস্যুতে নতুন গতি সঞ্চার করতে পারে। গত বছর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে নতুন অস্ত্র রপ্তানি অনুমোদন বন্ধের ঘোষণা দেয় কানাডা। কিন্তু পরবর্তীতে একাধিক মানবাধিকার সংগঠনের একটি জোট ইসরায়েলি কর নথির ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা যায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি এখনও অব্যাহত রয়েছে। এতে সরকার মিথ্যার জাল তৈরি করছে বলে অভিযোগ আনে একাধিক মানবাধিকার সংগঠন।
এমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কানাডা। আজ আমি মাহমুদ আব্বাসের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। কানাডা পুনর্ব্যক্ত করেছে যে হামাসকে ৭ই অক্টোবরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় গৃহীত সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং হামাসকে নিরস্ত্র করতে হবে। ফিলিস্তিনের ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা পালন করা উচিত নয়। কানাডা সর্বদা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার সাথে বসবাসকারী একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে দৃঢ়ভাবে সমর্থন করে। ইসরায়েলের স্থায়ী শান্তির জন্য কার্যকর ও স্থিতিশীল ফিলিস্তিনি রাষ্ট্রেরও প্রয়োজন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ এখনও স্বীকৃতি দেয়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের ১০০-রও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের দাবি, এসব জাহাজ একটি বড় শিপিং নেটওয়ার্কের অংশ, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টার ছেলের নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ১০০-রও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ট্রেজারি বিভাগ এটিকে ২০১৮ সালের পর ইরানকে ঘিরে নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ৩০ জুলাই যে নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হয়েছে সেগুলোর লক্ষ্য ছিল ৫০টিরও বেশি জাহাজ। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, এসব জাহাজ একটি বড় শিপিং নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, যা মোহাম্মদ হোসেন শামখানির নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদ হোসেন শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টার ছেলে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নেটওয়ার্ক ইরান ও রাশিয়া থেকে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন করে এবং সেগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। এর মাধ্যমে তারা প্রতি বছর বিপুল অর্থ, অর্থাৎ হাজার হাজার কোটি ডলার আয় করে থাকে। এদিকে ট্রেজারির সেক্রেটারি স্কট বেসেন তার অভিযোগে বলেন, শামখানি পরিবারের মালিকানাধীন শিপিং ব্যবসা ইঙ্গিত করে যে কিভাবে ইরানের শাসক গোষ্ঠীর প্রভাবশালী সদস্যরা তাদের ক্ষমতা ব্যবহার করে বিপুল পরিমাণে সম্পদ সংগ্রহ করেছে এবং সেই অর্থ ইরানি সরকারের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে ব্যয় করছে। এই নিষেধাজ্ঞার তালিকায় ১১৫ জন ব্যক্তি, সংস্থা ও জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় চালু হওয়া ম্যাক্সিমাম প্রেসার কৌশলের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এসব নিষেধাজ্ঞাকে ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন শত্রুতার স্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, শামখানি পরিবার ইরানের অপরিশোধিত তেল রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশের উপর প্রভাব বিস্তার করেছে। যদিও হোসেন শামখানির পিতা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উপদেষ্টাকে ২০২০ সালেই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তবুও তাদের পরিবার বিশ্বের বিভিন্ন দেশে বিলাসবহুল সম্পদের মালিক। তারা একাধিক দেশের পাসপোর্ট ব্যবহার করে থাকে, যা তাদেরকে আড়ালে থেকে আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই নতুন উদ্যোগ ইরানের পক্ষে তেল রপ্তানি করা আরও জটিল করে তুলবে। তবে তাদের মতে এর ফলে বৈশ্বিক বাজারে দীর্ঘমেয়াদী তেলের ঘাটতির আশঙ্কা নেই। বর্তমানে চীন ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রেতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিষেধাজ্ঞার আগে সতর্ক বার্তা দিয়েছিলেন যে যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন ঘটে, তেহরান তা কঠোরভাবে প্রতিহত করবে। এক্সে দেওয়া তার পোস্টে তিনি উল্লেখ করেন, ইরান ৭,০০০ বছরের পুরনো সভ্যতা এবং সংস্কৃতির অধিকারী একটি জাতি, যারা কখনোই হুমকির ভাষা মেনে নেয়নি। ইরানিরা কখনো বিদেশিদের সামনে মাথা নত করে না। আরাকচি আরও বলেন, শুধু বিদেশি চাপে পড়ে কেউ সুস্থ মস্তিষ্কে নিজের স্বনির্ভর, শান্তিপূর্ণ প্রযুক্তিতে করা বিপুল বিনিয়োগ ত্যাগ করবে না। ইফাত জাহান, বাংলা ভিশন।
কয়েক দফা ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর শেষমেশ শান্ত হয়েছে পূর্ব রাশিয়ার কামচাটকা সমুদ্র উপকূল। প্রত্যাহার করা হয়েছে সুনামি সতর্কতা। বাড়ি ফিরতে শুরু করেছে আশ্রয়হীন লাখো অধিবাসী। বুধবার রাশিয়ার কামচাটকা উপকূলের কাছে 8.8 মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পের পর 4 মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ভয়াবহ এ দুর্যোগের ফলে 121টি বন্দরের মধ্যে 65টির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র রাশিয়ার সব ফ্লাইট। পানির তোড়ে ভেসে গেছে কামচাটকা উপকূলীয় অঞ্চলের কয়েকটি ভবন, ডুবে গেছে স্থানীয় মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র। এই দুর্যোগে যতটা বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছিল ততটা না হওয়ায় বিস্ময় তৈরি হয়েছে অনেকের মাঝেই। এদিকে জাপানে সুনামি সতর্কতা জারির পর গাড়ি নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পাহাড়ের খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে অন্তত 14 লাখ অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় চিলি। সেখানে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।